সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডট কলেজের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এডট কলেজ, পাবনা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায় 10, এই চ্যাপ্টারটা আমি নিচ্ছিলাম। আজকে তোমাদেরকে পড়াবো মুক্ত পথ বা নির্বাত দূরত্ব এবং মুক্ত পথ এবং নির্বাত দূরত্বর মধ্যকার বা এবং গ্যাস অণু সমূহের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানি, এর আগের দিন আমরা পড়েছিলাম গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত, বিক্ষিপ্তভাবে সংঘর্ষে লিপ্ত। এখন ধরো এরকম কয়েকটা অণু আছে, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো একটা গ্যাস অণু কতগুলো সংঘর্ষ, 1 নম্বর সংঘর্ষ, একটা অণুর সাথে সংঘর্ষ খেলো, খাওয়ার পরে সে আবার 2 নম্বর অণুর সাথে সংঘর্ষ খেলো, আবার 3 নম্বর অণুর সাথে সংঘর্ষ খেলো, আবার 4 নম্বর অণুর সাথে সংঘর্ষ খেলো। এইভাবে সে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অণুর সাথে সংঘর্ষে লিপ্ত। তাহলে যে পরপর 2টা সংঘর্ষের মধ্যে একটা অণু যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বকে বলা হবে মুক্ত পথ। কারণ এই 2টা সংঘর্ষের মাঝখানে যে পথ, এখানে সে মুক্তভাবেই এক অণু থেকে অন্য অণুতে যাচ্ছে, সে মুক্ত আছে, এখানে কোনো বাধা নাই, অতএব এটাকে বলা হচ্ছে মুক্ত পথ। তাহলে গ্যাস অণুর পরপর 2টি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকেই বলা হচ্ছে মুক্ত পথ বা ফ্রি পাথ, যেটাকে সাধারণত আমরা এস দিয়ে লিখি। এখন প্রত্যেকটা প্রত্যেকটা পরপর 2টা সংঘর্ষের মধ্যকার প্রত্যেকটা দূরত্ব কি একই হবে? একই না। যেরকম এখানে এস এস এই অণুগুলো যতগুলো সংঘর্ষ খাইছে, এখানে S1 দূরত্ব অতিক্রম করছে, তারপরে 2 নম্বর সংঘর্ষ থেকে যখন 3 নম্বর সংঘর্ষ হয় অন্য অণুর সাথে, তখন S2 দূরত্ব অতিক্রম করছে। অবশ্যই S1 S2 সমান নাও হতে পারে। 3 to 4 এটা S3, এটা হচ্ছে S4, এরকম সংঘর্ষ খাচ্ছে অণুগুলো। তো আমরা যখন অণুগুলোর মুক্তপথ নিতে যাব, তখন আমরা কি করব? একটা অণুর ক্ষেত্রে আমরা তখন গড় মুক্তপথ নিব। তো একে বলা হবে মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথ কি? গড় মুক্ত পথ হচ্ছে একটি গ্যাস অণুর বিভিন্ন মুক্ত পথের গড় মানকে, একটা গ্যাস অণু যতগুলো সংঘর্ষ খেয়েছে, মনে করলাম একটা গ্যাস অণু S1, S2, S3 এরকম মুক্ত পথ অতিক্রম করছে, n সংখ্যক সংঘর্ষ হয়েছে এবং Sn দূরত্ব অতিক্রম করছে। তাহলে সেক্ষেত্রে আমরা গড় মুক্ত পথকে ল্যামডা দিলে সাধারণত লেখা হয় ল্যামডা সমান, আমরা লিখতে পারবো হচ্ছে গড়, যেহেতু তাহলে কতগুলো সংঘর্ষ হয়েছে? n সংখ্যক সংঘর্ষ হয়েছে, n সংখ্যক। তাহলে এই ক্ষেত্রে আমাদের ল্যামডা গড় মুক্ত পথ হবে হচ্ছে আমাদের S1 প্লাস S2 প্লাস এইভাবে যাবে Sn পর্যন্ত, ডিভাইডেড বাই আমাদের গড় যেহেতু, তাহলে ওই যতগুলো সংঘর্ষ হয়েছে সেটাতে আমাদের ভাগ করতে হবে। এটা আমরা এখানে লিখতে পারি বড় এন না ছোট এন, আমরা বড় এন দিয়ে সাধারণত লেখা হয়, এটা বড় এন লেখো, বড় এন। তাহলে এখানে সুতরাং গড় মুক্ত পথের রাশিমালা এস ল্যামডা ইকুয়াল টু কত? এটাকে আমরা সাধারণত কি দিয়ে লিখি? গড় মুক্ত পথ S1 প্লাস S2, মানে সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের S ডিভাইডেড বাই N। তাহলে এখানে আমরা মুক্ত পথ, মুক্ত পথ মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে S1 প্লাস S2 প্লাস এইভাবে যাবে Sn পর্যন্ত, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা, মানে n সংখ্যক সংঘর্ষ যদি খায়, তাহলে সেক্ষেত্রে আমাদের গড় মুক্ত পথকে আমরা লিখতে পারবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু S বাই N, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সংঘর্ষ সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটা সম্পর্ক প্রতিপাদন করি, সেটা হচ্ছে ক্লসিয়াসের
গড় মুক্ত পথের রাশিমালা। আমাদের রাশিমালাটা প্রতিপাদন, গড় মুক্ত পথের রাশিমালাটা প্রতিপাদন করতে হবে। এটা বিজ্ঞানী ক্লসিয়াসের এটা প্রতিপাদন করেছিল। এখন আমরা ধরে নেই একটা আবদ্ধ গ্যাসের মধ্যে প্রতি একক আয়তনে n সংখ্যক অণু আছে, এবং ওই অণুগুলো আমি আঁকাই আগে। অণুগুলো হচ্ছে এটা ধরো অণু। এই অণুটার ব্যাস কত? একই গ্যাসের অণু, একই রকম, তার মানে অণুগুলোর ব্যাস, এর ব্যাস হচ্ছে আমাদের ধরো কত, সিগমা। তাহলে এই অণুর ব্যাস সিগমা, এবং এর পার্শ্ববর্তী যে অণুগুলো আছে সেই অণুগুলো, এই একটা অণু আছে ধরো এখানে, এই একটা অণু আছে। তাহলে এই অণু আর এই অণু, তাহলে এই পার্শ্ববর্তী অণুগুলো যে আছে, এই অণুগুলো দিয়ে যদি আমি একটা সিলিন্ডার আঁকি, এরকম সিলিন্ডার আঁকি, তার মানে এই অণুটা, এই যে সিলিন্ডারটা আমরা আঁকলাম, এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ এখানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে এখানকার ব্যাসার্ধটা হবে হচ্ছে প্রত্যেকটা অণুর এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত হবে? এই ব্যাসার্ধটা হবে হচ্ছে সিলিন্ডারের সিগমা, মানে প্রত্যেকটা অণুর ব্যাসের সমান হবে। তাহলে এইরকম একটা চোঙ কল্পনা করি। এখানে সিগমা ব্যাসার্ধ বিশিষ্ট অণুগুলো তার পার্শ্ববর্তী অণুগুলোর সাথেই কেবল শুধুমাত্র সংঘর্ষে লিপ্ত হবে বা ধাক্কায় লিপ্ত হবে। তাহলে এরকম একটা চোঙ যদি আমরা কল্পনা করি, তাহলে এদিক দিয়েও ধরো এই অণুগুলো আছে, এরকম অণুগুলো আছে। এটা হচ্ছে একটা চোঙ, মানে চারদিক দিয়ে আছে, শুধু রৈখিক বরাবর না, চারদিক দিয়ে আছে, এরকম অণুগুলো আছে। এগুলো নিয়ে আমরা একটা চোঙ কল্পনা করলাম। তাহলে তাহলে এই অণুটা, মাঝখানের যে অণুটা আছে, এই অণুটা আছে, এই অণুটা মনে করলাম আমরা ওই চোঙের মধ্য দিয়ে ভি বেগে গতিশীল। ভি বেগে গতিশীল, এবং টি সময়ে সে কত দূরত্ব অতিক্রম করলো? এই চোঙ পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, দ্যাট ইজ এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই মাঝখানের এ অণুটা গতিশীল হওয়ার সময় ধরে নিলাম যে এ অণুটা স্থির। ধরি এ অণুটা, সরি, এ অণুটি শুধুমাত্র গতিশীল, অণুটি ভি বেগে গতিশীল, আর অন্যান্য অণুগুলো ওই ব্যাসার্ধের মধ্যে, সিগমা ব্যাসার্ধের মধ্যে অন্যান্য অণুগুলো কেমন? স্থির। অন্যান্য অণুগুলো স্থির, শুধুমাত্র এই অণুটাই গতিশীল। তাহলে এটা আমরা ধরে নিলাম, এবং তাই যদি হয় তাহলে এই অণুটা যখন গতিশীল হবে ভি বেগে এই সিলিন্ডারের মধ্যে দিয়ে, সে প্রত্যেকটা অণুর সাথে সে কি হবে? সংঘর্ষে লিপ্ত হবে। এইরকম আমরা মনে করলাম যে এখানে কতগুলো অণু আছে, একক আয়তনে, প্রতি একক আয়তনে এই সিলিন্ডারের এন সংখ্যক অণু আছে, এন সংখ্যক অণু আছে। তাহলে তাহলে একক আয়তনে যদি এন সংখ্যক অণু হয়, তাহলে এই সিলিন্ডারের আয়তনটা কত হবে? তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে সিগমা, সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডার একক আয়তনে অনুসংখ্যা যদি এন সংখ্যক হয়, সুতরাং সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই সিগমা স্কয়ার, ওটা হচ্ছে এস, পাই সিগমা স্কয়ার এস। পাই সিগমা স্কয়ার এস আয়তনে তোমার আবার এখানে দেখো, এই যে সে এই এস দূরত্ব অতিক্রম করলো, এটা কত দূরত্ব অতিক্রম করলো? এস দূরত্ব অতিক্রম করলো, মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সে কতটুকু করলো? 1 সেকেন্ডে। তাহলে এস সমান কত হবে? ভিটি, টি মানে হচ্ছে 1, তার মানে ভি, দ্যাট ইজ 1 সেকেন্ডে সে ভি, এস ইকুয়াল টু ভি, 1 সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করলো।
তাহলে পাই সিগমা স্কয়ার এস, তাহলে এটুকু যদি আমরা এসই ধরি ধরো, তাহলে কি হবে, এস দৈর্ঘ্য পাই সিগমা স্কয়ার এস আয়তনে অণুর সংখ্যা সমান কত হবে, সিগমা স্কয়ার আয়তনে হচ্ছে একক আয়তনের সংখ্যা এন সংখ্যক, তাহলে পাই সিগমা স্কয়ার এস ইন্টু এন, এবং এটাই হবে আমাদের কি সংখ্যা, ওই টোটাল আয়তনে যত সংখ্যক অণু আছে সেটাই হবে আমাদের মোট অণুর সংখ্যা ওই সিলিন্ডারের মধ্যে। তাহলে মোট অণুর সংখ্যা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমাদের গড় মুক্ত পথ কত, তাহলে গড় মুক্ত পথ আমরা জানি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই এন। তাহলে এস, এস মানে হচ্ছে আমরা পাই, এটা ভি লেখো, কারণ এস ইকুয়াল টু যেহেতু ভি, আমরা এখানে 1 সেকেন্ডে যে দ্রুত করলে এটা ভি লিখতে পারি, তাহলে পাই সিগমা স্কয়ার, এখানে আমরা ভি লিখি, এখানে ভি লিখি। 1 সেকেন্ডে যে সে এস দূরত্ব তুমি করছে, এবং আমরা দেখছি 1 সেকেন্ডে হচ্ছে ভি দূরত্ব, তাহলে পাই সিগমা স্কয়ার ভি এন লিখি, সুবিধা হবে। তাহলে এস, তাই 1 সেকেন্ডে গড় মুক্ত পথ আমরা জানি এল ইকুয়াল টু এস বাই এন, এল মানে এস মানে কত, এস মানে যেখানে আমরা লিখছি হচ্ছে কত ভি, তাহলে এস এর মান ভি বসিয়ে দাও, ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার ভি, তাহলে এন মানে কত, সংঘর্ষ সংখ্যা এন, পাই সিগমা স্কয়ার ভি এন। তাহলে আমাদের এখানে ভি ভি কেটে গেল, 1/পাই সিগমা স্কয়ার এন থাকলো, দ্যাট ইজ আমাদের সেই গড় মুক্ত পথটা আমরা পেলাম, এটা হচ্ছে 1/পাই সিগমা স্কয়ার এন। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ক্লসিয়াসের গড় মুক্ত পথের রাশিমালা, এটাই বৈজ্ঞানিক ক্লসিয়াসের গড় মুক্ত পথের রাশিমালা। এখন তাহলে গড় মুক্ত পথটা দেখো, এখানে গড় মুক্ত পথটা আমরা কি লিখতে পারি, তাহলে এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা এন, তাহলে একক আয়তনে আমরা যদি প্রত্যেকটা অণুর ভর হয় হচ্ছে এম, তাহলে সেই ক্ষেত্রে অণুর ভর কত হবে, একক আয়তন অণুর ভর, তাহলে প্রতিটি অণুর ভর ধরি এম যদি হয়, এম হলে একক আয়তনে অণুর সংখ্যা কত, একক আয়তনে অণুর ভর সমান হচ্ছে এম এন, একক আয়তনে এন সংখ্যক অণু আছে এবং তার ভর এম, তাহলে এম এন, এই এম এনটাই হচ্ছে আমাদের কি একক আয়তনে ভর, মানে এটাকে আমরা বলতে পারি কি ঘনত্ব, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্যাসের ঘনত্ব, ঘনত্ব বা এটা রো দিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একক আয়তন অণুর ভর আমরা পেলাম রো ঘনত্ব। তো এখন আমরা এইখানে একটু মডিফাই করতে পারি, এটা 1 নম্বর ইকুয়েশন, এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এম ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার এম এন, এম উপরে ভাগ করলাম যার ফলে নিচেও ভাগ করলাম, এটা সমান হবে এম ডিভাইডেড বাই পাই সিগমা স্কয়ার রো, ল্যামডা। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা গড় মুক্ত পথ কার উপর নির্ভর করবে, তাহলে 1 নম্বর এই সমীকরণ থেকে আমরা দেখছি যে গড় মুক্ত পথ এল, গড় মুক্ত পথটা ওই অণুগুলোর গড় মুক্ত পথ
কার উপর নির্ভর করবে? রো মানে গ্যাসের ঘনত্ব ব্যস্তানুপাতিক। গড়মুক্ত পথ বেশি, দ্যাট ইজ দুইটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে মধ্যবর্তী যে দূরত্বটুকু করবে পরপর দুটি সংঘর্ষ, সেই দূরত্বটা তোমার গ্যাসের ঘনত্ব যত বেশি হবে তার ব্যস্তানুপাতিক হবে, বেশি হলে কম হবে। তাহলে আমরা আবার জানি হচ্ছে তোমার রো পি সমানুপাতিক হচ্ছে রো, গ্যাসের চাপ কার সমানুপাতিক? রো মানে গ্যাসের ঘনত্বের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ল্যামডা সমানুপাতিক হচ্ছে তোমার 1/p। 1/p চাপের সমানুপাতিক, দ্যাট ইজ চাপ যত বেশি হবে গ্যাসের গড়মুক্ত পথ তত কম হবে, ব্যস্তানুপাতিক। আবার 2 নম্বর দেখো, ল্যামডা সমানুপাতিক গ্যাসের গড়মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক। কারণ আমরা জানি ঘনত্ব রো, রোটা হচ্ছে আমাদের কার সমানুপাতিক? রোটা হচ্ছে আমাদের টি এর ব্যস্তানুপাতিক, পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। যদি হয় তাহলে ল্যামডা হবে হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তাপমাত্রা যত বাড়বে গড়মুক্ত পথ তত বাড়বে। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়মুক্ত পথের রাশিমালা। এবং গড়মুক্ত পথের রাশিমালা থেকে আমরা কিভাবে অন্যান্য বুঝতে পারি যে গড়মুক্ত পথ কখন বেশি হবে কখন কম হবে। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক। এখন এই যে ইকুয়েশনটা আমরা আনলাম 1/σ² বা 1/σ² πσ² রো, এটা হচ্ছে ক্লসিয়াসের ইকুয়েশন। কিন্তু এখানে বিজ্ঞানী ক্লসিয়াস যেটা ধরছিল সেটা হচ্ছে একটা অণু গতিশীল ধরছে আর সবগুলো অণু স্থির ধরছে। আসলে কি তাই? আসলে ঠিক তা না, যে সবগুলো অণুই কিন্তু ওখানে গতিশীল, সবগুলো অণুই গতিশীল, একটা অণু গতিশীল না। তার মানে এখানে একটা ত্রুটি থেকে গেছে। এই ত্রুটিটা দূর করে হচ্ছে বিজ্ঞানী বোলসম্যান। উনি আবার এই ত্রুটি দূর করে এই গড় মুক্ত পথের রাশিমালাকে এক সংশোধিত আকারে প্রকাশ করে। উনি ধরলো যে সকল অণুই স্থির নয়, সকল অণুই সকল অণুই একটা অণু সকল অণু স্থির একটা অণু গতিশীল তা না। উনি বললো সকল অণুই গতিশীল। হ্যাঁ, আমরাও তাই জানি যে সকল অণুই গতিশীল। তাহলে সেক্ষেত্রে আমরা বোলসম্যানের সকল অণুই গতিশীল ধরে বিজ্ঞানী বোলসম্যান সকল অণুই গতিশীল জন্য সব অণুগুলোর গড় বেগ সমান ধরে বোলসম্যান সকল অণুর গড় বেগ সমান ধরলেন, ধরে গড় মুক্ত পথের যে রাশিমালাটা আনলেন সেটা হবে হচ্ছে বোলসম্যানের জন্য ল্যামডা বি লেখা হয়, এটা হচ্ছে 3/4 × 1/πσ²n। তার মানে ক্লসিয়াসের যেটা ছিল ইকুয়েশন তার সাথে 3/4 গুণ করলেন। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললো যে যেহেতু একটা অণু গতিশীল না, সব অণুই গতিশীল, তাই বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললো যে সব অণু গতিশীল হওয়ার জন্য ধাক্কার সংখ্যা অনেক বেশি। উনি আবার হিসাব করলো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন মতে সকল অণুই গতিশীল, সকল অণু গতিশীল হওয়ার জন্য ধাক্কার সংখ্যা অনেক বেশি।
বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর কথা বললেন এবং ওনার যে বেগ বন্টন সূত্র আছে ম্যাক্সওয়েলের সেটা এখানে অ্যাপ্লাই করলেন এবং অ্যাপ্লাই করার পরে উনি যে ইকুয়েশনটা পেলেন সেটা হচ্ছে 1/√2 ইন্টু 1/π∑² n। গড় মুক্ত পথের ক্লসিয়াসের যে ইকুয়েশন আছে তার সাথে 1/√2 গুণ করে দিলেই বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তোমার গড় মুক্ত পথের রাশিমালা পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যদি বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোলসম্যান এবং হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের এই তিনটা সূত্রই আমরা একসাথে করে অনুপাত করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাই? তাহলে এখানে পাওয়া যাবে ল্যামডা ম্যাক্সওয়েল বিজ্ঞানী ক্লসিয়াস ল্যামডা সি ইস টু ল্যামডা বি বোলসম্যান আর ল্যামডা ম্যাক্সওয়েল এম, এটা ইকুয়াল টু হচ্ছে 1 এখানে π∑² n ইস টু ল্যামডা বি মানে হচ্ছে 3/4 1/π∑² n ইস টু আর এখানে হচ্ছে 1/√2 1/π∑² n। তাহলে এখানে যদি সবগুলো উঠে যায় আমরা এখানে লিখতে পারি 1:3/4 1/√2। তাহলে এই অনুপাতটা হচ্ছে এরকম। যদি ক্লসিয়াসেরটা তোমার এক হয় তাহলে এই অনুপাতে এই ম্যাক্সওয়েলের বোলসম্যানের ইকুয়েশনগুলো অনুপাতগুলো এরকম হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি গড় মুক্ত পথের সমীকরণ বিজ্ঞানী ম্যাক্সওয়েলের, বিজ্ঞানী ক্লসিয়াসের এবং বিজ্ঞানী বোলসম্যান। তাহলে এই গড় মুক্ত পথের সমীকরণটা নিয়ে আসলো কে? বিজ্ঞানী ক্লসিয়াস প্রতিপাদন করলেন এবং পরবর্তীতে যেহেতু বিজ্ঞানী ক্লসিয়াস এটাকে ধরছিলেন হচ্ছে একটা অণু গতিশীল আর সব অণুগুলো স্থির, কিন্তু সব অণুতেই গতিশীল, তাই সব অণুগুলোকে গতিশীল ধরে বিজ্ঞানী বোলসম্যান যে সূত্র দিলেন সেটা হচ্ছে ম্যাক্স ক্লসিয়াসের যে ইকুয়েশনটা আছে তার সাথে 3/4 গুণ হবে। আর ম্যাক্সওয়েল বললো যে সকল অণুই গতিশীল যার ফলে ধাক্কার সংখ্যা অনেক বেশি হবে, যার জন্য ওই ক্লসিয়াসের ইকুয়েশনের সাথে 1/√2 গুণ করলেন। তো তিনটার ক্ষেত্রে আমাদের বেগ বন্টনটা মানে গড় মুক্ত পথটা হবে কেমন? তিনটা রেশিও হবে হচ্ছে এরকম। তবে আমরা অঙ্ক করার জন্য সিম্পলি যদি অঙ্ক করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনটা? ব্যবহার করব হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আসে সেটাই ব্যবহার করব। ম্যাক্সওয়েলের যদি উল্লেখ না থাকে, তাহলে কোনো কিছু বলা না থাকলে আমরা ম্যাক্সওয়েলেরটা দিয়েই সমীকরণগুলো বা অঙ্কগুলো করে ফেলবো। এখন একটা এক্সাম্পল করি, সেটা হচ্ছে কোনো গ্যাস অণুর একটা গ্যাস অণু আছে, কোনো গ্যাস অণুর তোমার ব্যাস হচ্ছে 3 × 10⁻⁻, ব্যাসার্ধ ধরো, ব্যাসার্ধ হচ্ছে 1.5 × 10⁻⁻10 মিটার, এটা ব্যাসার্ধ। এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, দ্যাট ইজ ছোট n দিয়ে আমরা লিখছিলাম প্রতি ঘন সেন্টিমিটারে বা প্রতি একক আয়তন, মানে এখানে প্রতি ঘন সেন্টিমিটার বলা হচ্ছে। অণুর সংখ্যা হচ্ছে 6 × 10⁻20 প্রতি ঘন সেন্টিমিটারে পার সেন্টিমিটার কিউব। এটা এখানে কিন্তু মিটার আছে, এখানে সেন্টিমিটার কিউব। এত যদি হয় তাহলে তার গড় মুক্ত পথটা কত হবে ওই গ্যাসের, সেটা আমাদের চেয়েছে। তাহলে এন এর মান হচ্ছে আমাদের কত হয়? এন এর মান হচ্ছে 10⁻, সেন্টিমিটার কিউব আছে তো, তাহলে এখানে আমাদের মিটার কিউব বানাতে হবে, তাহলে 10⁻23 হয়ে যাবে পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা আগে দেখি এখানে, তাহলে বিজ্ঞানী যেহেতু আমাদের ল্যামডা চাইছে তাহলে আমরা কোন সূত্র ইউজ করব?
ল্যামডা কোনো কিছু বলা না থাকলে 1/√2, তার মানে হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে 1/π(σ²n) এটা ব্যবহার করব, বা ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1/√2 1/3.14 ইন্টু σ² মানে কত? সিগমা মানে ব্যাস, ব্যাস মানে এখানে আমরা 2r দিব, তাহলে সিগমা মানে এত গুণন 2 হয়ে যাবে। সুতরাং এখানে সিগমাটা কত হবে? 2r, মানে 3 × 10⁻⁻10, এটা হয়ে যাবে মিটার। তাহলে সিগমা মানে 2r, মানে হচ্ছে 3 × 10⁻⁻10 মিটার স্কোয়ার, ইন্টু n মানে কত? n মানে 6 × 10⁻6 সেন্টিমিটার কিউব আছে, তাহলে মিটার কিউব বানাতে গেলে 6 হবে, মানে 6 × 10⁻26 পার মিটার কিউব, তাহলে এখানে 26 হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে? তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের গড় মুক্ত পথের মানটা আসবে হচ্ছে 4.17 ইন্টু 10⁻⁻9 মিটার। এটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথ, 4.17 ইন্টু 10⁻⁻9 মিটার। গড় মুক্ত পথের ইকুয়েশন গুলো, গড় মুক্ত পথের এখানে যে এখানে কিছুই বলেনি, তাই আমরা ব্যবহার করলাম হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। যদি বলতো যে ক্লসিয়াসের ইকুয়েশন ব্যবহার করে দেখাও, তাহলে আমরা সরাসরি ক্লসের ইকুয়েশন ব্যবহার করতাম, বা বোলসম্যান যদি বলা থাকে সেক্ষেত্রে আমরা সেই ইকুয়েশন ব্যবহার করি। আর কোনো কিছু বলা না থাকলে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা। গ্যাসের গতিতত্ত্ব থেকে কিছু সূত্র প্রতিপাদন করা যায়। 1 নম্বর হচ্ছে আমরা প্রতিপাদন করব বয়েলের সূত্র। বয়েলের সূত্র প্রতিপাদন করব গ্যাসের গতিতত্ত্ব থেকে। এটা হচ্ছে আমরা জানি পিভি ইকুয়াল টু 1/3 mc², গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের গতিতত্ত্ব মানে আমরা জানি পিভি ইকুয়াল টু 1/3 mc²। mn মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর মানে 1/3 mc², এটা আমরা লিখতে পারি। বয়েলের সূত্র, যেহেতু বয়েলের সূত্র বলছে স্থির তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা যদি স্থির রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা স্থির থাকলে এম, ভর তো এমনি ধ্রুবক, সি মানে গ্যাসের গড় মুক্ত পথ পি এর উপর সি, সি সমান কত? √3 ডিভাইডেড বাই এম। কারণ টি যদি স্থির থাকে সিও স্থির, দ্যাট ইজ সি এখানে স্থির। টি স্থির থাকলে আমরা লিখতে পারি পি ভি, এমও কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, দ্যাট ইজ এটা আমরা লিখতে পারি কনস্ট্যান্ট। সুতরাং পি সমানুপাতিক আমরা লিখতে পারি 1/v। এটা কার সূত্র? এটা হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র, বা এটা বয়েলস ল। অতএব গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে। 2 নম্বর, গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা চার্লসের সূত্র প্রতিপাদন করব। চার্লসের সূত্র,
চার্লসের সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা জানি গ্যাসের গতি তত্ত্ব থেকে পিভি ইকুয়াল টু 1/3 mc²। তাহলে এখানে আমরা জানি হচ্ছে ই সমানুপাতিক টি। তাহলে আমরা লিখতে পারি ই সমান কত? ই সমান হচ্ছে আমরা লিখতে পারি কেটি, সমানুপাতিক ধ্রুবক কেটি। তাহলে ই মানে হচ্ছে আমাদের হাফ, মোট শক্তি হাফ mc² ইকুয়াল টু কেটি। তাহলে হাফ mc² ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কত? পিভি ইকুয়াল টু 1/3 mc²। তার মানে হাফ 3/2 হাফ mc²। হাফ বেশি নিচ্ছে তাহলে উপরে হাফ দিয়ে গুণ করে দিব 2/3। তার মানে হচ্ছে 2/3 হাফ mc² মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কেটি। তাহলে হাফ mc² সমান হচ্ছে কে টি হয়ে গেল। তাহলে পিভি ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 3/2 কেটি। এখন স্থির চাপে, চাপ যদি স্থির থাকে তাহলে আমাদের কি হবে? যেহেতু চার্লসের ল হচ্ছে চাপ স্থির রাখতে হবে, তাহলে স্থির চাপে পি স্থির, চাপ যদি স্থির থাকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে লেখা যায় হচ্ছে পিভি ইকুয়াল টু 2/3 কেটি। পিভি ইকুয়াল টু 2/3 কেটি। তার মানে হচ্ছে আমাদের পি স্থির, তার মানে পিও কনস্ট্যান্ট। তার মানে ভি সমান হচ্ছে 2/3 কে বাই পি ইন্টু টি। তাহলে এই পুরা রাশিটাই কি? এই পুরা রাশিটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে ভি সমান পাতিক কনস্ট্যান্ট যেহেতু, তাহলে টি। তাহলে ভি সমানুপাতিক টি, এটা কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকেও আমরা চার্লসের সূত্র প্রতিপাদন করতে পারি, চাপের সূত্র প্রতিপাদন করতে পারি গ্যাসের গতিতত্ত্ব থেকে। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে 3 নম্বর গতিতত্ত্ব থেকে চাপের সূত্র। চাপের সূত্র প্রতিপাদন করা যায়। আবার ওই একই অবস্থা, পিপি ইকুয়াল টু কত? 1/3 mc², আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি 2/3 ইন্টু হাফ mc², এটা লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পিভি ইকুয়াল টু এখানে লিখতে পারি হাফ mc², দ্যাট ইজ 2/3 হাফ mc²। মানে এর আগে আমরা প্রতিপাদন করলাম হাফ mc² মানে হচ্ছে কেটি। তাহলে সেই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কেটি। কিন্তু চাপের সূত্রের কি বলে? চাপের সূত্রে কে কনস্ট্যান্ট? আয়তন কনস্ট্যান্ট। তাহলে ভি কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পি সমান হলো 2/3 কে বাই ভি, এদিকে নিয়ে আসলাম, ইন্টু টি। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি। দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারবো পি সমানুপাতিক টি। এটাই হচ্ছে আমাদের কার সূত্র? চাপের সূত্র। এটা হচ্ছে চাপের সূত্র। তাহলে গ্যাসের গতি থেকে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র, তিনটা সূত্রই গ্যাসের গতি তত্ত্বকে সমর্থন করে। এখানে আমরা ক্লিয়ারলি দেখলাম। স্বাধীনতার মাত্রা।
স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম বলে, ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা কোনো সিস্টেম বা ব্যবস্থাকে আগে বলি জড়জগতের যে অংশবিশেষ পরীক্ষা নিরীক্ষা করার কাজে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের সিস্টেম বা ব্যবস্থা। তাহলে সিলিন্ডারের ভিতরে যে আবদ্ধ গ্যাস আছে একে আমরা কি বলবো? সিস্টেম বা ব্যবস্থা। আচ্ছা, তারপরে এই যে তাপীয় সিস্টেম কাকে বলা হয়? তাপীয় সিস্টেম বলা হয় হচ্ছে কোনো বস্তুর যে নির্দিষ্ট তাপীয় অংশ বিবেচনা করা হয়, তাপীয় অংশ বিবেচনা করা হয় তাকে বলা হবে তাপীয় সিস্টেম। জড়জগতের পরীক্ষা নিরীক্ষার জন্য জড়জগতের কোনো অংশকে বলা হচ্ছে, যে অংশ ব্যবহার করবো তাকে বলা হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার সময় জড়জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশ বিবেচনা করি, মানে তাপ সংক্রান্ত বিষয় নিয়ে বিবেচনা করি যে অংশকে, তাকে বলা হবে হচ্ছে তাপীয় সিস্টেম বা তাপগতীয় সিস্টেম। বা তাহলে যেরকম একটা আবদ্ধ গ্যাস, আবদ্ধ গ্যাস হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম। স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র্য সংখ্যা কাকে বলা হবে? কোনো গতিশীল সিস্টেমের, সিস্টেমটা যদি গতিশীল হয়, কোনো গতিশীল সিস্টেমের অবস্থা বা অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশির প্রয়োজন হয়, তাহলে একটা সিস্টেমকে প্রকাশ করার জন্য আমাদের যতগুলো স্বাধীন রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হবে স্বাধীনতার মাত্রা। তাহলে স্বাধীনতার মাত্রা আমরা বলতে পারি, যেমন একটা পিঁপড়া, একটা সুতার উপর দিয়ে একটা পিঁপড়া গতিশীল, একটা পিঁপড়া একটা সুতার উপর দিয়ে গতিশীল, তাহলে তার স্বাধীনতার মাত্রা কত? কারণ সে ওয়ান ডাইমেনশন, একটা ডাইমেনশন বরাবরই গতিশীল, একটা অক্ষ বরাবর গতিশীল, তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 1, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। একটা পিঁপড়া একটা তলের উপর দিয়ে গতিশীল, সে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এরকম, তাহলে তার স্বাধীনতার মাত্রা কত? যেহেতু তলের উপরে গতিশীল, তল হচ্ছে 2 ডাইমেনশনাল, তাহলে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। দ্যাট ইজ কোনো গতিশীল সিস্টেম স্বাধীনভাবে স্বাধীনভাবে যতগুলো গতির অধিকারী হতে পারে তাকে বলা হবে ওই সিস্টেমের, ওই সংখ্যাকে বলা হবে ওই সিস্টেমের স্বাধীনতার মাত্রা। তাহলে একটা অণু, গ্যাস অণু ক্ষেত্রে কি অবস্থা হবে? তাহলে একটা গ্যাস অণু যদি এক পারমাণবিক গ্যাস হয়, হিলিয়াম বা আর্গন, হিলিয়াম ধরো এমন গ্যাস হয়, তাহলে এটা কয় দিকে তার স্বাধীনভাবে গতি সম্পাদন করতে পারে? 3 দিকে পারে তার স্বাধীনভাবে গতি সম্পন্ন করতে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এর স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম কত? এর স্বাধীনতার মাত্রা হচ্ছে, যদি আমরা এনএফ বলি, এর স্বাধীনতার মাত্রা 3। দুইটা গ্যাস অণু তাহলে দ্বিপরমাণবিক, তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম স্বাধীনতার মাত্রা 3, কিন্তু দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? যেরকম নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এগুলোর ক্ষেত্রে কত? নাইট্রোজেন মানে কি? এই একটা অণু, এই একটা অণু। তাহলে এখানে, তাহলে একটা, তাহলে এখানে একটা কমন আছে, দেখো এখানে কমন আছে একটা, তাহলে এখানে আমরা কি বলতে পারি এর স্বাধীনতার মাত্রা কত? এই ক্ষেত্রে এর স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে 1 2 3 4 5, 5টি, তাহলে 6 বিয়োগ একটা কমন আছে, সেটা হচ্ছে 5টি হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিপরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে 5, তারপরে এক পরমাণবিক গ্যাসের জন্য হচ্ছে স্বাধীনতার মাত্রা 3। এভাবে বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রাও আমরা হিসাব করতে পারবো। তবে যদি কোনো গ্যাস অণুর n সংখ্যক পরমাণু থাকে, n সংখ্যক পরমাণু, পরমাণুর সংখ্যক গ্যাস অণুতে n সংখ্যক পরমাণু আছে, পরমাণুর সংখ্যা হচ্ছে n সংখ্যক পরমাণু আছে ওই অণুতে,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার স্বাধীনতার মাত্রাটা কত হবে এবং তার সর্বাধিক n সংখ্যক হয়, তাহলে তার সর্বাধিক স্বাধীনতার মাত্রা কত হতে পারে? সর্বাধিক স্বাধীনতার মাত্রা nf হতে পারে তোমার হচ্ছে 3 × n, এটা হতে পারে। কিন্তু সে যদি r সংখ্যক সমীকরণ দ্বারা, যেরকম এখানে দুইটা আছে, r সংখ্যক সমীকরণ দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে nf সমান কত হবে? 3n - r। যেমন এখানে দুইটা অণু আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে? দ্বিপারমাণবিক গ্যাস, এটা দ্বিপারমাণবিক গ্যাস, পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সেখানে মোট ম্যাক্সিমাম 3n হতে পারতো, কিন্তু 3 × n মানে 2 মাইনাস কয়টা দ্বারা সংযুক্ত আছে? একটা কমন। তাহলে একটা যেহেতু কমন, তাহলে সেই ক্ষেত্রে একটা আমাদের বাদ দিতে হবে, -1, তার মানে 3 × 6 - 5, তাহলে 5টা। তাহলে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে সেরকম 5টাই লিখছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমন যে ইকুয়েশনটা হবে সেটা হবে হচ্ছে nf = 3n - 1। যেমন আমরা ওজনের ক্ষেত্রে লিখতে পারি, ওজনের পরমাণুগুলো কিভাবে থাকে? এইভাবে, অক্সিজেন, 3টা অক্সিজেন নিয়ে এইভাবে থাকে ওজন, 3টা পরমাণু এরকম থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা এর স্বাধীনতার মাত্রা কত লিখতে পারবো? তাহলে এর স্বাধীনতার মাত্রা লিখতে পারবো হচ্ছে 3 × 3 - 1 2 3। তাহলে হচ্ছে কয়টা দ্বারা যুক্ত আছে সে? 1টা 2টা 3টা দ্বারা যুক্ত আছে, -3, দ্যাট ইজ 8। তাহলে 3 × 9 - 3 সমান হচ্ছে 6। এই ক্ষেত্রে ওজনের স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে আমাদের 6। যেরকম কার্বন ডাই অক্সাইড যদি আমরা বলি, তাহলে কার্বন ডাই অক্সাইডের কি? কার্বন আর দুই দিকে অক্সিজেন আছে, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, দুইটা করে। তাহলে সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের স্বাধীনতার মাত্রা এখানে কত হবে? এই ক্ষেত্রে এর স্বাধীনতার মাত্রা nf, এটা ইকুয়াল টু হচ্ছে 3n। n মানে হচ্ছে পরমাণু আছে 1 2 3, 3 মাইনাস 2টা দ্বারা সংযুক্ত আছে, তার মানে 3 × 9 - 7। তার মানে এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে nf = 7। এইভাবে আমরা আমাদের স্বাধীনতার মাত্রাগুলো হিসাব করতে পারবো। তাহলে স্বাধীনতার মাত্রা মানে কোনো গতিশীল সিস্টেম যে স্বাধীনভাবে যতগুলো গতির অধিকারী হতে পারে সেটাই হবে তার স্বাধীনতার মাত্রা। তাহলে হ্যাঁ, আজ এ পর্যন্তই থাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ পরের দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।